আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় পানি আনতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব, পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত। এরপর রয়েছে নেতানিয়াহুর সহকারীর বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ। সর্বশেষ থাকছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় পানি আনতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। রবিবারের এই হামলায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে তারা ইসলামিক জিহাদের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু একটি কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে কয়েক মিটার দূরে পড়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, নিরীহ বেসামরিক মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত। বিষয়টি পর্যালোচনার অধীন রয়েছে। নুসাইরাত শিবিরের একটি পানির বিতরণ কেন্দ্রে এই হামলা হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা পানির বোতল ও পাত্রে পানি সংগ্রহ করতে জড়ো হয়েছিলেন। আলাদা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আবু সাইফান জানান, নিহতদের মধ্যে ৬ জনই শিশু। গাজায় পানি সংকট চরমে পৌঁছেছে। জ্বালানির ঘাটতির কারণে পরিশোধন ও পয়ঃনিষ্কাশন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় মানুষ এখন কেবল পানি বিতরণ কেন্দ্রগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একই দিনে গাজা শহরের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি আরেকটি হামলায় ১২ জন নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিহতদের মধ্যে একজন খ্যাতিমান হাসপাতাল পরামর্শকও রয়েছেন। রবিবার ভোররাতে গাজা শহরের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের অনেক সদস্য নিহত হন। ওই পরিবার দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে আনার নির্দেশ পাওয়ার পর এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিহতদের একজন আত্মীয় আনাস মাতার বলেন, আমার ফুফু, তার স্বামী আর সন্তানরা আর নেই। শিশুরা কি অপরাধ করেছিল যে এভাবে নৃশংসভাবে তাদের হত্যা করা হলো? তারা এখানে এসেছিল নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু এখানেও হামলা হলো। গাজায় আর কোনো জায়গা নিরাপদ নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৮,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিষ্টি কথায় আর ভরসা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে রবিবার ১৩ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইউক্রেনীয়দের প্যাট্রিয়ট পাঠাবো। তাদের এটা খুবই দরকার, কারণ পুতিন সবাইকে হতবাক করে দিয়েছেন। ট্রাম্প অভিযোগ করেন, পুতিন দিনে সুন্দর সুন্দর কথা ঠিকই বলেন, কিন্তু আঁধার নামতেই বোমা মেরে সবাইকে উড়িয়েও দেন। তবে এখানে একটি সমস্যা হলো, পুতিনের কার্যকলাপ আমার পছন্দ হচ্ছে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের অবসানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন ট্রাম্প। তবে তার সব উদ্যোগে ঠান্ডা জল ঢেলে দিয়ে নিজের মর্জিমতো আগাচ্ছেন পুতিন। আর এতেই খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের জন্য কতগুলো প্যাট্রিয়ট পাঠানোর পরিকল্পনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এটার মূল্য পরিশোধ কিভাবে হবে সে বিষয়ে মন্তব্য করতে ভুলে যাননি তিনি। ট্রাম্প বলেছেন, আমরা মূলত ইউক্রেনে বিভিন্ন রকমের উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি, তাই আমাদেরকে কড়ায় গণ্ডায় মূল্য শোধ করতে হবে, আর ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সেটা করা হবে। আমরা এভাবেই সামনে এগিয়ে যেতে চাই। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার রুটিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষা করতে দীর্ঘদিন ধরেই আরও প্রতিরোধমূলক সরঞ্জাম চাচ্ছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার বোধহয় তার আশা পূরণ হতে যাচ্ছে। চলতি সপ্তাহে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প। তাদের আলোচ্যসূচিতে ইউক্রেন ও আনুষঙ্গিক বিভিন্ন ইস্যু অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।
নেতানিয়াহুর সহকারীর বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সহকারীর বিরুদ্ধে খুবই গোপনীয় সামরিক তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। রবিবার 13 জুলাই কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভমিয়ারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। বাহারাভমিয়ারা বলেছেন, গত বছর নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহকারী জোনাতান উরিক এবং আরেক কর্মী ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে কিছু গোপনীয় তথ্য সংগ্রহ করে জার্মান সংবাদ মাধ্যম বাইল্ডের কাছে পাঠিয়েছিলেন। সে সময় হামাসের জিম্মায় থাকা 6 ইসরায়েলির মৃতদেহ উদ্ধারের পর জনমত নেতানিয়াহুর পক্ষে নেওয়ার চেষ্টায় তারা ওই কাজটি করেন বলে দাবি করেন ইসরায়েলের শীর্ষ আইন কর্মকর্তা। তবে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন উরিক, আর নিজের সহকারীদের ওপর অভিযোগগুলোকে উইচ হান্টের সঙ্গে তুলনা করেছেন নেতানিয়াহু। উল্লেখ্য, উইচ হান্ট বা ডাইনি শিকার হচ্ছে মধ্যযুগীয় এক বর্বরতার প্রকাশ। সে সময় তুলনামূলক জ্ঞানী, যোগ্য বা যুগের চেয়ে অগ্রসর নারীদের ওপর কালোজাদু চর্চার অভিযোগ তুলে তাদের ডাইনি আখ্যা দিত সমাজের কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী। অনেক ক্ষেত্রেই তাদের আইন বহির্ভূতভাবে মানুষই হত্যা করত। গত বছর গাজার একটি সুড়ঙ্গ থেকে ওই 6 জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের শুরু হয়। নেতানিয়াহুর ওপর রাজনৈতিক স্বার্থে যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করার অভিযোগ তোলে ভুক্তভোগীদের পরিবার। তবে নেতানিয়াহু সব দায় হামাসের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছেন। হামাসের দিক থেকেও ইসরায়েলকে দায়ী করার প্রচেষ্টা দেখা যায়। সে সময় এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেওয়ার আলোচনার ধারাবাহিকতায় 30 জনের তালিকা পাঠিয়েছিল হামাস। মৃতদের 4 জনের নামই সেখানে ছিল। এদিকে যে সংবাদ মাধ্যম বাইল্ডে গোপন তথ্য পাঠানো হয়েছিল, জিম্মিদের মরদেহ পাওয়ার কিছুদিন পর তারা একটি প্রতিবেদন প্রকাশ করে। যুদ্ধবিরতি আলোচনায় হামাসের কৌশল সেখানে ফুটিয়ে তোলা হয়। তবে হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগের দিকে বেশি মনোযোগ দেওয়া হয় ওই লেখায়। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে কোরিয়া। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর যে কোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত আছে পিয়ংইয়ং। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবার 12 জুলাই আয়োজিত এক বৈঠকে কথা বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য 3 দিনের সফরে কিমের দেশে গেছেন ল্যাভরভ। এ বৈঠক সম্পর্কে উত্তর কোরীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার যৌথ পদক্ষেপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় বড় অবদান রাখবে বলে ল্যাভরভের কাছে আশা প্রকাশ করেছেন কিম। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের মূল কারণ দূর করতে রাশিয়া যে ব্যবস্থাই গ্রহণ করুক সেগুলোর প্রতি উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। ওনসান শহরে এই বৈঠক আয়োজিত হয়। আলাপ চলাকালে দুদেশের সম্পর্ককে অজেয় যুদ্ধভ্রাতৃত্ব বলে অভিহিত করেন ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য কিমের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিসহ সামগ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা ও অস্ত্র দিয়ে মস্কোর সহায়তা করেছে পিয়ংইয়ং এবং ভবিষ্যতেও আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো পুনর্গঠনে সহায়তার জন্য উত্তর কোরিয়া প্রায় 6,000 সামরিক প্রকৌশলী ও নির্মাণ কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া গত 2 বছরে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে রাশিয়ায় 10,000-এর বেশি সেনা ও অস্ত্র পাঠিয়েছে। কিমের সঙ্গে সাক্ষাতের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন ল্যাভরভ। তখন দুদেশের মধ্যে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করা হয়।